এই চতুর্থ পর্যায়ে এস পি এবং ডি অরবিটাল থাকবে 2 যোগ 10 যোগ 6 সমান হচ্ছে কিন্তু 18 হচ্ছে। এই জন্য কিন্তু আমরা পরে কিন্তু 18 কিন্তু যোগ করছি। একইভাবে যদি আমরা পঞ্চম পর্যায়ের দিক যদি আমরা হিসেব করি তাহলে আমরা দেখব যে এখানেও কিন্তু ঠিক আগের মতোই এস পি এবং ডি অরবিটাল আছে। ফলে এখানে 2 যোগ 10 যোগ তোমার 6 সমান হচ্ছে 18টা হচ্ছিল। কিন্তু যখন ষষ্ঠ পর্যায়ে যখন আসলো, ষষ্ঠ পর্যায়ে যে ঘটনাটা ঘটলো এখানে কিন্তু নতুন করে এখানে দেখো ষষ্ঠ পর্যায়ে কিন্তু এফ অরবিটাল কিন্তু ঢুকে গেল। এই যে আমরা বললাম যে এটা আমাদের এইটা হচ্ছে আমাদের ষষ্ঠ পর্যায়ে এফ অরবিটাল ঢুকে গেছে। তার মানে এখানে হলো কি এখানে এস হলো, তারপরে এখানে তো পি থাকলো, এস এর পাশে পি এর পাশে, তারপরে এখানে থাকলো ডি, সরি ডি না এটা হলো এফ, এটা হচ্ছে এফ অরবিটাল, আর তারপরে থাকলো কিন্তু হচ্ছে ডি, মানে এফ এর পরে হচ্ছে ডি থাকছে। তাহলে এখানে এখন ইলেকট্রন সংখ্যা যদি এখন আমরা হিসেব করি তাহলে আমরা এখানে দেখবো সেটা হচ্ছে যে এস অরবিটালে ইলেকট্রন হচ্ছে তোমার 2টা, পিতে হচ্ছে 6টা, এফ এ হচ্ছে 14টা, ডিতে হচ্ছে 10টা। তাহলে 2 যোগ 14 যোগ 10 যোগ 6 সমান কিন্তু 32 হয়। এই জন্য পরবর্তী পর্যায়ে যাওয়ার সঙ্গে আরো 32 যোগ করতে হচ্ছে। একইভাবে যে সপ্তম পর্যায়ে চিন্তা করতে তাহলে সেম ষষ্ঠ পর্যায়ের মতো হয় এবং 32 হয়। তার মানে হচ্ছে যে প্রতি ক্ষেত্রে এখানে যখন একটা করে ব্লক যুক্ত হচ্ছে তখন সেই ব্লকের ইলেকট্রন সংখ্যা সমান সংখ্যক তোমার পরমাণুর সংখ্যা কিন্তু ওই গ্রুপে বা পর্যায়ে থাকছে। সেটা কীরকম, এখানে শুধু এস ব্লকভুক্ত মৌল আছে, তাই এখানে শুধু এস অরবিটাল 2টি ইলেকট্রন থাকে, তাই 2টা মৌল আছে। দ্বিতীয় পর্যায়ে এস এবং পি ব্লকভুক্ত মৌল আছে, এইটা হচ্ছে এস ব্লক এই 2টা, আর পি হচ্ছে এই 6টা, এই জন্য 6 আর 2 8, এই জন্য দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল আছে। তৃতীয় পর্যায়ে একইভাবে এস এবং পি ব্লকভুক্ত মৌল আছে শুধু, এই জন্য এখানে 8টা। কিন্তু চতুর্থ পর্যায়ে এস আছে, ডি আছে এবং পি আছে। তাহলে এস এর 2, ডি এর 10 12, আর পি এর হচ্ছে 6 12 6 হচ্ছে 18, মোট 18টা মৌল আছে। এইভাবে তোমার চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টা করে আছে। আর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যেহেতু এইখানে এই জায়গাটাতে একটা জায়গা কিন্তু এখানে 15টা করে মৌল আছে, তার মধ্যে প্রথমটা এখানে ডি আর পরেরগুলো হচ্ছে এফ, অর্থাৎ এফ ব্লক এখানে ঢুকে গেছে। এই জন্য এখানে এস আছে, এফ আছে, তারপরে ডি আছে, তারপরে পি আছে। এই জন্য এস এফ ডিপি যোগের মধ্যে 32 হয়, এই জন্য পরে কিন্তু 32 যোগ করা হয়েছে। তো এখান থেকে একটা বিষয় তোমাদেরকে একটা ট্রিক্স আকারে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে তোমার যে কোনো একটা গ্রুপের প্রথম মৌলের যদি ইলেকট্রন বিন্যাস যদি ইলেকট্রন তোমার যদি পারমাণবিক সংখ্যা যদি জানো তাহলে ওই মৌলের বা ওই গ্রুপের অবশ্যই মৌলগুলো তাদের পারমাণবিক সংখ্যা বের করতে পারবা। সেটা কীরকম একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে 6 এর পর যেমন আমরা যদি গ্রুপ 14 কথা যদি চিন্তা করি, গ্রুপ 14 কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো, কালিটা একটু চেঞ্জ করে নিই। মনে করা যায় যে এখানে আমরা স্পষ্ট দেখছি যে 6 এর সাথে যদি আমরা যদি 8 যদি যোগ করে দিই, 8 6 14 হচ্ছে। তারপর 14 পর যদি আমরা 18 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা 32 পাচ্ছি। তো মূলত এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে তোমার 6 এর পরে 8 যোগ করে 14তে আসলাম, আসার পর এই যখনই আমরা 14 পর্যায়ে পড়ে গেলাম তখন আমাদের কিন্তু 32 যোগ করতে হচ্ছে, সরি 32 না 18 যোগ করতে হচ্ছে, 32 18 যোগ করতে হচ্ছে। যখন আমরা 8 এর পরে যখন আমরা অর্থাৎ এইটা আমাদের হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়, এখানে এস এবং পি শুধু ব্লকভুক্ত মৌল আছে, তাই এস এবং পিতে মোট 8টা ইলেকট্রন থাকার কারণে 6 এর সাথে 8 যোগ করলে আমরা পরবর্তী পর্যায়ে আসতে পারি। আর চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে যখন আমরা আসবো তখন 18 করে যোগ করতে হবে। তার মানে হচ্ছে এরকম যে 6 এর সাথে তুমি যদি 8 যোগ করো তাহলে তুমি তারপরের 14টা পাবা। এই যে 6 যদি হয় তোমার মনে হয় দ্বিতীয় পর্যায়, এটা হবে তোমার তৃতীয় পর্যায়। এটার সাথে তুমি যদি এরপরে চতুর্থ পর্যায়ে যাও, চতুর্থ পর্যায়ে তোমার 18 যোগ করতে হবে, তাহলে 8 4 12 2 হাতে হচ্ছে 1 1 হচ্ছে 3 32, এটা হচ্ছে তোমার চতুর্থ পর্যায়ের মধ্যে। এরপর তুমি যদি পঞ্চম পর্যায়ে যদি যেতে চাও তাহলে তোমাকে আবার 18টা যোগ করতে হবে, তাহলে 8 আর 2 হচ্ছে 10 এর 0 হাতে 1 3 আর 2 হচ্ছে 5 50 হচ্ছে 50। এরপর তুমি যদি ষষ্ঠ পর্যায়ে যদি যেতে চাও তাহলে তোমাকে এবার কিন্তু ষষ্ঠ পর্যায়ে কিন্তু এফ ব্লক যুক্ত হয়ে গেল, ফলে তোমাকে এবার 32 যোগ করতে হবে, অর্থাৎ এর সাথে তোমাকে 32 যোগ করতে হবে, তাহলে তোমার এবার হচ্ছে 82। এরপর তুমি যদি সপ্তম পর্যায়ে যদি যেতে চাও তাহলে তোমাকে আবার এর সাথে 32 যোগ করতে হবে, মানে হচ্ছে তোমার 8 3 11 100 হচ্ছে 14। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা কার্বনের এই গ্রুপে ছিলাম, এই যে দেখো কার্বন হচ্ছে 6, কার্বন হচ্ছে 6, এটা দিয়ে শুরু হলো কার্বন 6, কার্বন 6।
তারপরে হচ্ছে সিলিকন হচ্ছে 14, সিলিকন 14 তৃতীয় পর্যায়ে। তারপরে হচ্ছে 32 জার্মেনিয়াম, 32 হচ্ছে জার্মেনিয়াম চতুর্থ পর্যায়ে। তারপর হচ্ছে টি হচ্ছে 50, এখানে হচ্ছে 50, এখানে লেড হচ্ছে 82, এটা হচ্ছে 82, ফ্লোরোভিয়াম হচ্ছে তোমার 114, 114। অর্থাৎ কোনো একটা গ্রুপের প্রথম মৌলের যদি তোমার পারমাণবিক সংখ্যা মনে থাকে, তাহলে এই যে সংখ্যাগুলো যে আছে, সংখ্যাগুলো কীরকম হচ্ছে? সংখ্যাগুলো হচ্ছে এরকম যে 2 যোগ 8 যোগ 8 যোগ 18 যোগ 18 যোগ 32, হ্যাঁ, তারপরে যোগ 32, এইভাবে করে তুমি কিন্তু পর্যায় কিন্তু পেয়ে যাবা। এটা হচ্ছে প্রথম পর্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তার মানে হচ্ছে যে কোনো একটা গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা মনে থাকলে ওই গ্রুপের অবশিষ্ট যে মৌলগুলো আছে তার পারমাণবিক সংখ্যা তুমি কিন্তু বের করতে পারবা। উল্লেখ্য যে পারমাণবিক সংখ্যা না জানলে কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে পারবা না। যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন এসেছিল যে লেড পর্যায় সারণী কোথায় অবস্থিত, সেটা যদি তুমি জানতে চাও তোমাকে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ইলেকট্রন বিন্যাস যদি তুমি জানতে চাও তাহলে তোমার পারমাণবিক সংখ্যা জানতে হবে। অবশ্যই এই কথা ঠিক যে আমরা আরও টেকনিক করে আমরা করতে পারবো। তাহলে আমরা যদি মনে রাখি যে 2 8 8 18 18 32 32 কেন হচ্ছে সেটা যদি মনে রাখি, এটা হচ্ছে শুরু এস গ্রহভুক্ত মৌল, এখানে এসপি এসপি, আর এখানে হচ্ছে এসপিডি, এখানে হচ্ছে এসপিডি, আর হচ্ছে এসপিডিএফ এসপিডিএফ, এই মৌলগুলো থাকবে না, এইভাবে সংখ্যাগুলো যোগ করা হচ্ছে। বেশ, আমরা আবার এখানে প্রয়োজনে ফিরে আসবো, আমরা আবার চলে যাই। তাহলে একটা হচ্ছে যে আমরা এখান থেকে আরেকটা ভিত্তি পাবো যে পারমাণবিক সংখ্যার, পারমাণবিক সংখ্যার ভিত্তি, পারমাণবিক সংখ্যার ভিত্তিও কিন্তু হচ্ছে ঠিক পারমাণবিক সংখ্যার হিসেব যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা কিন্তু এই ইলেকট্রন বিন্যাস কিন্তু বা পর্যায়ের যে ইলেকট্রন বিন্যাস যে মূল ভিত্তি সেটা কিন্তু ব্যবহার করতে পারবো, এটা একটা বিষয়। আচ্ছা, তো এগুলি হচ্ছে মোটামুটি পর্যায় শ্রেণীর কিছু বেসিক কথা। আমরা আরও কিছু কথা জানবো। তো এখানে এখন দেখো পর্যায় শ্রেণীটাকে আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারবো। আমরা অনেক সময় পড়ি কিন্তু কোথায় কোথায় প্রয়োগ করা যাবে সেটা না জানার কারণে কীভাবে প্রয়োগ করবো সেটা আমরা বুঝতে পারি না। তো যৌগের গঠন ব্যাখ্যায়, যদি আমরা বলি যে একটা যৌগ কোন কোন মৌল দিয়ে গঠিত, একটা যৌগের গঠন বুঝতে হলে সেটা কোন কোন মৌল দিয়ে গঠিত সেটা আগে আমাদেরকে জানতে হয়। তো এটা জানতে গেলে ওই মৌলগুলো পজিশনটা কোথায় আছে, কীভাবে আছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, এই যে আমাদের গঠন ব্যাখ্যা আমাদের পর্যায় সারণী হেল্প করতে পারবে। যৌগের ধর্ম ব্যাখ্যায় পর্যায় সারণীর কোনো বিকল্প নেই। সুতরাং যৌগের যদি তুমি ধর্ম ব্যাখ্যা করতে চাও তাহলে পর্যায় সারণী সম্পর্কে তোমার একটা ধারণা রাখতে হবে। সেটা কীরকম, যেমন কতটা কথা বলি, যেমনটা একটা বিষয় খেয়াল করে দেখো, এই পর্যায় সারণীতে যে মৌলগুলো বাম দিকে আছে তারা কিন্তু হচ্ছে ধাতু। তাহলে বাম দিকের মৌলগুলো হচ্ছে ধাতু, তার মানে ধাতু নাকি অধাতু সেইটা বুঝতে গেলে পর্যায় সারণীতে ওই মৌলটা কোথায় আছে, কিভাবে আছে সেটা তোমার একটা ধারণা রাখতে হবে। আর একটা যদি খেয়াল করে দেখো যে ডান দিকের যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে আবার অধাতু। আবার আরেকটা বিষয় খেয়াল করে দেখো, এই ধাতু এবং অধাতুর মধ্যে, অর্থাৎ বাম থেকে তুমি যখন ডানে যাচ্ছ এমন একটা জায়গা আসে যেখানে কিন্তু কতগুলো মৌল পাওয়া যায় যেগুলো ধাতু এবং অধাতু উভয় গুণ সম্পন্ন। আমরা আবার একটু পূর্বের স্লাইডে যদি একটু ফিরে যাই, এখানে একটু দেখো, এইখানে যেমনটা মনে করো যে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের বাম পাশ, সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু। এই সিলিকনটা কিন্তু হচ্ছে তোমার অর্ধধাতু, অর্থাৎ ধাতু এবং অধাতু উভয় গুণ সম্পন্ন। তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন এরা কিন্তু হচ্ছে তোমার অধাতু। তা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যত আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি ততই কিন্তু আমাদের ধাতব ধর্মটা কিন্তু হ্রাস পাচ্ছে আর অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। আর এমন একটা সম্মিলন জায়গা আসতেছে যেখানে ধাতু এবং অধাতু উভয় গুণ সম্পন্ন পাওয়া যাচ্ছে, সেগুলোকে আমরা বলছি অপধাতু। তাহলে এখানে যেমন যে লাল কালি দিয়ে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমার অর্ধধাতু বা অপধাতু অর্থাৎ মেটালয়েড, আর এগুলোর এই পাশটা হচ্ছে ধাতু আর ওই পাশটা হচ্ছে অধাতু। আর পর্যায় সারণীতে একই যদি উপর থেকে যত নিচে যাওয়া যায় তত কিন্তু ধাতব ধর্ম আবার বৃদ্ধি পায়। যেমন কার্বন ছিল অধাতু, সিলিকন এবং জার্মেনিয়াম হচ্ছে অপধাতু, মানে ধাতু এবং অধাতু উভয় গুণ সম্পন্ন। এরপরে টিন, লেড বা ফ্লোরোভিয়াম এরা কিন্তু হচ্ছে কিন্তু ধাতব গুণ সম্পন্ন। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করলাম যে পর্যায় সারণীতে যতই আমরা বাম থেকে ডান দিকে যাব ততই ধাতু ধর্ম হ্রাস পাবে, অধাতু ধর্ম বৃদ্ধি পাবে। আর পর্যায় সারণীতে যখন আমরা একই গ্রুপে উপর থেকে নিচে যাব ততই আমাদের অধাতু ধর্ম হ্রাস পাবে আর ধাতু ধর্ম বৃদ্ধি পাবে। এরপরে আমরা আমাদের জায়গায় ফিরে যাই।
তাহলে ধাতু অধাতু অপধাতু এটা বুঝতে গেলে পর্যায়সারণী দেখে দেখে এগুলো পড়তে হবে। তো ধাতু অধাতু যখন আমরা পড়ে ফেললাম তখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এটা জারক এবং বিজারক বুঝতে গেলেও কিন্তু আমাদেরকে কিন্তু এই পর্যায়সারণী কিন্তু হেল্প লাগবে। সেটা কীরকম? সেটা হচ্ছে এরকম, একটা বিষয় খেয়াল করে দেখো যে ধাতুগুলো আসলে কি করে। আমরা যদি দেখি তাহলে দেখব যে এই ধাতুগুলো কখনো ইলেকট্রন গ্রহণ করে না, এরা সর্বদা ইলেকট্রন ত্যাগ করে। ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে। তো ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, তো ধাতু ইলেকট্রন যে ত্যাগ করে এই বিক্রিয়া যেহেতু ইলেকট্রন ত্যাগ হয় তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আমরা জারণ বিজনের দিকে যাবো না, জাস্ট ছোট একটা জিনিস প্রয়োজন। এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। হ্যাঁ, যে ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়, ধাতু এখানে কিন্তু ধনাত্মক চার্জ হয়ে যায়, মূলত ধাতু আয়নে পরিণত হয়ে যায়। একটা বিষয় দেখো, এই যে জারণ বিক্রিয়ায় যে ধাতু অংশগ্রহণ করছে তাই ধাতু কিন্তু হচ্ছে একটা বিজারক। জারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক প্রজাতি থেকে ইলেকট্রন চলে যায় তাকে বলা হচ্ছে বিজারক, অর্থাৎ বিজারক থেকে ইলেকট্রন চলে যায়। তার মানে হচ্ছে আমরা একটা কথা বলতে পারি যে পর্যায়সারণীর বাম দিকে যে ধাতুগুলো আছে ধাতুগুলো হচ্ছে বিজারক। তার মানে তোমাকে জারক এবং বিজারক বুঝতে গেলে কিন্তু পর্যায়সারণীরও কনসেপ্ট লাগতেছে। যেমন ধাতুগুলো হচ্ছে বিজারক। আর এখন যদি বলি যে বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে আমাদের বিজারণ ধর্মের কি হবে, অর্থাৎ বিজারকগুলোর বিজড়িত করার ক্ষমতার কি হবে। বাম থেকে ডানে গেলে যেহেতু ধাতু ধর্ম হ্রাস পায়, সাথে সাথে বিজারণ ধর্ম কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ বিজারণ ধর্ম হচ্ছে নেগেটিভ হবে, মানে হ্রাস পাবে। হ্রাস পাওয়ার মধ্যে নেগেটিভ বোঝাচ্ছে, নেগেটিভ বলতে হ্রাস পাওয়ার বোঝাচ্ছে। একইভাবে যেমনটা আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে অধাতুগুলো যা আছে, অধাতুগুলো এরা কিন্তু ইলেকট্রন ত্যাগ করে না, বরং এরা ইলেকট্রন গ্রহণ করে। কেন ইলেকট্রন ত্যাগ করে না, কেন গ্রহণ করে তার সুন্দর ব্যাখ্যা আছে, সেদিকে আজকে যেতে পারবো কিনা জানি না, তবে দেখা যাক কতদূর যাওয়া যায়। তখন এটা কিন্তু একটা অধাতক আয়নে পরিণত হবে, একটা মানে পরিণত হবে। যে বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর যার সাথে ইলেকট্রনটা যুক্ত হয়, অর্থাৎ যে ইলেকট্রনটা গ্রহণ করে ইনি কিন্তু হচ্ছেন জারক। জারক তার মানে হচ্ছে যে অধাতু ধর্ম বৃদ্ধি পাবে, তার বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে, অর্থাৎ জারক তার জারিত করার ক্ষমতা বেড়ে যাবে। আর যতই আমরা বাম থেকে ডানে যাব ততই আমাদের বিজারণ ধর্ম হ্রাস পাবে, জারণ ধর্ম বেড়ে যাবে, জারিত করার ক্ষমতা বেড়ে যাবে, বিজারিত করার ক্ষমতা কমে যাবে। তারপর একটা যদি আমরা বিষয় দেখি তাহলে যদি আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পর্যায়সারণী লাগবে। জারণ সংখ্যা বুঝতে না পারলে কিন্তু রাসায়নিক বিক্রিয়া অনেক কঠিন হয়ে যাবে। একটা রাসায়নিক বিক্রিয়া একটা যৌগের সংকেত কি হবে, কেন হবে, এই বিষয়টা পুরোটাই কিন্তু জারণ সংখ্যার উপর নির্ভর করে। তাই আমি জারণ সংখ্যা আলাদা করে একটা জায়গায় আলোচনা করব। আর এই জারণ সংখ্যা বুঝতে গেলে তোমাকে পর্যায়সারণী সম্পর্কে জানতে হবে। তা আমরা পর্যায়সারণীতে আবার একটু ফিরে যাই। এই পর্যায়সারণীতে যদি আমরা দেখি তাহলে দেখবো যে যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি ধাতু ধর্ম হ্রাস পাচ্ছে। ধাতু ধর্ম হ্রাস পাচ্ছে মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ধর্ম হ্রাস পাচ্ছে। ইলেকট্রন ছেড়ে দেওয়ার ধর্ম হ্রাস পাচ্ছে মানে তার জারণ ধর্ম হ্রাস পাচ্ছে। হ্যাঁ, আর তোমার যেহেতু অধাতু ধর্ম যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই আমরা উল্টোভাবে বলতে পারি যে জারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তবে একসাথে দুটো মনে রাখতে চাই না, এটা একটা বিষয়। পাশাপাশি একটা মৌলের জারণ সংখ্যা কি হবে সেটা কিন্তু নির্ভর করে ওই মৌলটি পর্যায়সারণীতে কোথায় অবস্থান করছে তার উপর। যেমন একটা মৌল যদি পর্যায়সারণী গ্রুপ 1 এর মধ্যে অবস্থান করে তাহলে তার জারণ সংখ্যা হয় +1। যদি গ্রুপ 2 এর মধ্যে অবস্থান করে হচ্ছে +2। গ্রুপ 3 এর মধ্যে যদি অবস্থান করে, যেমন অ্যালুমিনিয়াম বোরন এর দেখা যাচ্ছে +10, 13 মধ্যে অবস্থান করে। আবার উপাস থেকে দেখা গেলে যাচ্ছে তোমার জারণ সংখ্যাগুলো কিন্তু তার গ্রুপের উপর নির্ভর করছে। সুতরাং একটা মৌল পর্যায়সারণী কোথায় আছে তার উপর ভিত্তি করে কিন্তু তার জারণ সংখ্যা আবর্তিত হয়। এই জন্য আমরা বলতে পারি যে জারণ সংখ্যা জানতে গেলে আমাদেরকে অবশ্যই মৌলের পর্যায়সারণীতে অবস্থান সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা যদি জানা না থাকে তাহলে তার রাসায়নিক বিক্রিয়া সে কখনোই বুঝতে পারবে না। তড়িৎ ঋণাত্মকতার টার্মটা অনেক ছোট, কিন্তু এমন কোনো ঘটনা নাই যা তড়িৎ ঋণাত্মকতার আলোকে ব্যাখ্যা করা যায় না। তাই তড়িৎ ঋণাত্মকতা বুঝতে গেলে তোমাকে অবশ্যই পর্যায়সারণীতে এই মৌলটার অবস্থান কোথায় সেটা বুঝতে হবে। তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে পর্যায়সারণীতে একটা যৌগের গুরুত্বপূর্ণ কিছু ধর্ম, ধাতু অধাতু ধর্ম, জারণ বিজারণ ধর্ম, জারণ সংখ্যা, তড়িৎ ঋণাত্মকতা, রাসায়নিক বিক্রিয়া তথা বিশেষ করে
রাসায়নিক ধর্ম তোমার যদি বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই পর্যায় সারণীর হেল্প তোমাকে লাগবে। পর্যায় সারণীর কনসেপ্ট তোমাকে জানতেই হবে। পর্যায় সারণীতে কারা কোন দিকে আছে, তার উপর ভিত্তি করে তারা ইলেকট্রন ছাড়তে আগ্রহী নাকি ইলেকট্রন গ্রহণ করতে আগ্রহী। যেহেতু রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে হয় ইলেকট্রন ত্যাগ করা অথবা ইলেকট্রন গ্রহণ করা, সুতরাং কে ইলেকট্রন ত্যাগ করবে, কি ইলেকট্রন গ্রহণ করবে, করলে কেন ত্যাগ করবে, কেন গ্রহণ করবে, এই বিষয়গুলো তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই পর্যায় সারণীর কনসেপ্ট মাথায় রাখতে হবে। তারপরে যদি আমরা একটু বিষয় খেয়াল করে দেখি, যৌগের পরিবর্তন ব্যাখ্যা, এই কথার একটা সুন্দর একটা অর্থ আছে। সেটা হচ্ছে এরকম যে এটা একটু এখানে একটু থাক, পরিবর্তন ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা যে ঘটনাটা আসলে কি। ঘটনাটা হচ্ছে এরকম যে পর্যায় সারণীতে মৌলগুলোর পরিবর্তন, মৌলগুলোর অবস্থান ভিত্তি করে তাদের যৌগের ধর্মের পরিবর্তন হয়। সেটা কীরকম, যেমন মনে করা যাক যে সোডিয়াম আর হচ্ছে সোডিয়াম প্লাস। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে উভয়ই তো সোডিয়াম, কিন্তু সামান্য একটু পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে যে এখান থেকে এখানে একটা ইলেকট্রন কম আছে, মানে একটা ইলেকট্রন মাইনাস হয়ে গেছে। এই একটা ইলেকট্রন মাইনাস হওয়ার কারণে এর ধর্মের যে পরিবর্তনটা হয়েছে সেটা অবাক করে দেওয়ার মতো। সেটা কীরকম, সেটা হচ্ছে এরকম একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম ধাতুটা, এইটা যখন পানির সংস্পর্শে যখন আসে তখন একদম আগুন লেগে যায়, একদম প্র্যাকটিক্যালি দেখা আগুন লেগে যায়। কিন্তু এইটা থেকে যখন একটা ইলেকট্রন চলে যায়, যখন সোডিয়াম প্লাসে যখন পরিণত হচ্ছে, তখন এটা আমরা হরহামেশাই খাচ্ছি তো সোডিয়াম ক্লোরাইড খাচ্ছি না, আমরা সোডিয়াম ক্লোরাইড তো খাচ্ছি। এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু দেখো, সোডিয়ামটা কিন্তু তোমার প্লাস অবস্থায় আছে, এবং এই সোডিয়াম যদি না থাকতো তাহলে আমাদের কিন্তু যে নার্ভ সিস্টেম আছে, নার্ভ সিস্টেম ঠিকমতো কাজ করতো না, আমাদের ব্লাড প্রেশার ঠিকমতো কাজ করতো না, এই জন্য সোডিয়াম আয়নের প্রয়োজন আছে। অথচ এই সোডিয়াম যখন নিরপেক্ষ পদার্থ থাকে তখন সেখানে পানিগুলো আগুন লেগে যায়, কিন্তু সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে যখন সোডিয়াম প্লাসে পরিণত হয় তখন দেখা যাচ্ছে যে এটাকে আমরা খেতে পাচ্ছি। তাহলে এই যে এই যৌগের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু নির্ভর করছে যে পর্যায় সারণীতে তার অবস্থান কোথায় তার উপর। যেমন এটা সোডিয়াম না হয়ে এই যদি ক্লোরিন যদি হতো, পর্যায় সারণীতে ক্লোরিনের অবস্থান নিশ্চয়ই সোডিয়ামের বিপরীত দিকে, অর্থাৎ তোমার ডান দিকে। এই ক্লোরিন কি করতো, ক্লোরিন একটা হচ্ছে গ্যাস, নীরব সবুজাব গ্যাস। এই সবুজাব গ্যাসটা তোমার এমনও হতে পারতো যে যদি ফুসফুসে বা যদি প্রশ্বাসে যেত তার কিন্তু অসুবিধা বা অস্বস্তি হয়ে যেত, তোমার অনেক সময় কী বলে যে জ্বালা করতো, ইরিটেশন ঘটতো। কিন্তু এই ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করে যখন ক্লোরাইডে যখন পরিণত হচ্ছে তখন সেটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে এটা কেন ইলেকট্রন গ্রহণ করলো আর এটা কেন ইলেকট্রন ত্যাগ করলো সেটা পর্যায় সারণী তোমাকে কিন্তু বলে দিচ্ছে। তাহলে পর্যায় সারণীতে মৌলের অবস্থানের উপর ভিত্তি করে আমরা কিন্তু বলে দিতে পারবো যেটা ইলেকট্রন গ্রহণ করবে নাকি ত্যাগ করবে, আর এর উপর ভিত্তি করে কিন্তু যেগুলোর যে ধর্মের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো ব্যাখ্যা করা যাবে। যেমন তার মনে করা যায় যে এই যে প্রয়োজনীয়তার যে বিষয়টা আছে, আমরা যদি দেখি তাহলে দেখবো যে H2O হচ্ছে পানি, এটা নিচে একটা তরল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অথচ দেখো H2S এটা কিন্তু হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। তাহলে এরকমটা আসলে কেন হলো, এরকমটা কেন হলো, এই বিষয়টা ব্যাখ্যা করতে গেলেও তোমার এই প্রয়োজনীয়তার কনসেপ্ট কাজে লাগবে। তো যাই হোক, এই পর্যায় সারণীর প্রয়োগের অধিক্ষেত্র অনেক বিশাল অধিক্ষেত্র। যেমন শক্তি পরিবর্তন কীরকম আমরা যদি দেখি তাহলে দেখবো সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন পানিতে দেওয়া হচ্ছে তখন তীব্র তাপ উৎপন্ন হচ্ছে, আগুন ধরে না তবে তাপ উৎপন্ন হয়, বেশ তাপ উৎপত্তি বিক্রিয়া, বিক্রিয়ার গায়ে হাত দিলে বেশ তাপ লাগে, আমাকে হাত পুড়ে যাওয়ার মতো মনে হয়, এরকম একটা ফিল হয়। অথচ আবার দেখা যাচ্ছে যে তোমার যদি আমরা চিনিকে, যদিও চিনি তোমার আণবিক অবস্থাতেই থাকে, কিন্তু চিনিকে নিলে আবার দেখা যাচ্ছে যে পাত্রটা শীতলের সত্যের সৃষ্টি হচ্ছে। তাহলে এই পদার্থের মধ্যে যে শক্তির সম্পর্ক আছে এটাও কিন্তু তাদের অবস্থানগত কারণে তথা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার উপর ভিত্তি করে হচ্ছে, আর এই কারণেই এখানে ধর্মগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে যে পর্যায় সারণী যদি আমরা জানতে পারি তাহলে আমরা রাসায়নিক এবং ভৌত ধর্ম জানতে পারবো, আর রসায়নের রাসায়নিক এবং ভৌত ধর্ম ছাড়া আসলে তেমন কোনো ধর্ম নাই। এবং এই রাসায়নিক ধর্ম হচ্ছে আমাদের মূল ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে আমরা যে বিষয়টাকে ভয় পাই সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর এই রাসায়নিক বিক্রিয়াকে যদি তুমি যদি কাটাতে চাও তাহলে তোমাকে অবশ্যই পর্যায় সারণী সম্পর্কে জানতে হবে। সেইখান থেকে তোমাকে বুঝতে হবে যে একটা মূল ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে, ইলেকট্রন ছাড়বে নাকি ইলেকট্রন গ্রহণ করবে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো। যাই হোক, আমরা তারপরে একটু চলে যাই পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা। একটা বিষয় হচ্ছে যে এইখানে আর একটু কথা কিছু বলে দেওয়া যায়, সেটা হচ্ছে এরকম যে এই যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে
এই মৌলগুলোর কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে এটি একটু পরে বলি, আমরা একটু তার পরের স্লাইডে একটু চলে যাই। সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যাটা কীরকম হচ্ছে সেটা দেখো। আমরা পারমাণবিক সংখ্যা বলতে তো বুঝলাম যে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। এখন এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার যে বিষয়টা আছে, যদি আমরা কথার কথা মনে করি যে হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, সবচেয়ে সর্বনিম্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1টা, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন বিদ্যমান। মানে এই একটি প্রোটন বিদ্যমান। এখন এই প্রোটনটার তথা এর পারমাণবিক সংখ্যা 1, কিন্তু এর ভর সংখ্যা কত? হাইড্রোজেনের ভর সংখ্যা কত? অর্থাৎ এখানে আমরা যদি লিখি তাহলে লিখতে পারবো এখানে 1 আর এখানে হচ্ছে 1, এখানে ভর সংখ্যা আপাতত ভর সংখ্যা হচ্ছে 1। এই 1 যে আছে এগুলো আসলে এর প্রকৃত ভর না, এগুলো হচ্ছে আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর, ঠিক আছে, আপেক্ষিক ভর। তাহলে প্রকৃত ভর এবং আপেক্ষিক ভর কি সেটা বিষয় সম্পর্কে একটু বলা উচিত, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। তো এই বিষয়টা জানতে গেলে তার আগে একটা বিষয় জানতে হবে যে আসলে মোল বলতে একটা কথা আছে রসায়নে, ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সেই মোলটা কি জিনিস? মোল বলতে বোঝায়, মোল হচ্ছে একটা সংখ্যা নির্দেশক শব্দ। মোল নিয়ে অনেক কথা আছে, সেগুলো কথা আমরা ধীরে ধীরে জানবো। তো যেমনটা হচ্ছে আমরা যেমনটা বলি যে এক হালি, এক হালি বলতে যেমন আমরা এখানে কয়টাকে বুঝি? 5টা না 6টা? অবশ্যই 4টাকে বুঝি, তাই না? তাহলে এক হালি সমান যেমন হচ্ছে আমরা 4টাকে বুঝি, তো অনুরূপে এক মোল বলতে অনুরূপে একটা সংখ্যা একটা নির্দেশ করে। সেই সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। কোনো পদার্থের এতটি অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন বা যে কোনো এতটা সংখ্যাকেই বলা হচ্ছে এক মোল। তাহলে এক মোল বলতে কতটাকে বোঝাচ্ছে? এতটিকে বোঝাচ্ছে। যেমন এক হালি বলতে 4টিকে বোঝায়, অনুরূপে এক মোল বলতে এই সংখ্যাটা নির্দেশ করে। তার মানে হচ্ছে হালি যেমন একটা সংখ্যা নির্দেশক শব্দ, একটা সংখ্যাকে নির্দেশ করে, অনুরূপে মোল হচ্ছে একটা সংখ্যা নির্দেশক শব্দ, এটা একটা সংখ্যাকে নির্দেশ করে এবং সেটা হচ্ছে এই সংখ্যাটা। এর একটা নাম হচ্ছে, এটা হচ্ছে নাকি অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা কিভাবে আসলে তার সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু ওদিকে আজকে যাওয়া যাবে না। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো যাই হোক, যে কথাটা বলার সেটা হচ্ছে যে এই যে হাইড্রোজেন পরমাণুর কথা আমরা ছিলাম, হাইড্রোজেনের নিচে প্রথমে আমরা লেখা দেখবো যে 1.008 এত গ্রাম। তো এইটা আসলে কি একটা হাইড্রোজেন পরমাণুর ভর? না, এইটা কিন্তু হচ্ছে 1 মোল হাইড্রোজেনের ভর। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি 6.022 ইন্টু 10⁻23 এতটি হাইড্রোজেন পরমাণুকে, হ্যাঁ, এতটি হাইড্রোজেন পরমাণুকে যদি একত্রে করো, তাহলে তাদের যে ভরটা হবে সেই ভরটা হচ্ছে 1.008 গ্রাম। তো এটা হচ্ছে এক মোল, এটা হচ্ছে এক মোল, হ্যাঁ। তাহলে এক মোল বা এতটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.008 গ্রাম। তাহলে স্বাভাবিকভাবে এখন যদি আমরা বলি তাহলে একটি হাইড্রোজেনের ভর কত, তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা যে ভর পাচ্ছি সেই ভরটা হচ্ছে এরকম 1.008 ডিভাইড বাই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আর এইটা ভাগ যদি আমরা করি তাহলে ভাগফলটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এই যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর যে এইটা হচ্ছে, এইটা কিন্তু হচ্ছে হাইড্রোজেনের প্রকৃত ভর। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রকৃত ভর। আমরা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। কিন্তু সমস্যা হচ্ছে এই পরিমাণটা এতই ক্ষুদ্র যে এটা আমাদের অনুধাবনযোগ্য হবে না। একটা বিষয় খেয়াল করে দেখো, 1 গ্রামের যদি একটা চাল নাও, তা চালটার তো ওজন খুব একটা আমাদের কাছে মনে হয় না। অথচ এর চেয়েও যদি আরও যদি তোমার কম ভর যদি হয় তাহলে তো আরও বুঝতে পারবো না। যেহেতু হাইড্রোজেন পরমাণুতে কেবল একটা প্রোটন থাকে, এর চেয়ে কম প্রোটন আর কোনো পরমাণুতেই থাকে না, ঠিক আছে। যার ফলে এই একটা হাইড্রোজেন পরমাণুর যে ভরটা হয় এত কম পরিমাণ ভর আর কোনো মৌলের হয় না। তাই এই পরিমাণ ভরকে যদি এখন আমরা 1 একক বলি, এই পরিমাণ ভরকে যদি এখন আমরা 1 একক বলি, অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট বলি, তাহলে
অন্য পরমাণুগুলোর ভরগুলো কিন্তু অনুধাবন করা কিন্তু সহজ হয়ে যায়। তাহলে আমরা প্রকৃতপক্ষে পর্যায় সারণীতে যে ভরগুলো দেখি, এই ভরগুলো একটা করে মৌলের জন্য নয়, এই ভরগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক মোল করে মৌলের জন্য এই ভর। ঠিক আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তাহলে এই এত ক্ষুদ্র পরিমাণ ভরকে যখন আমরা এক একক ধরতেছি, তখন এই একটাকে কিন্তু বলা হচ্ছে তার আপেক্ষিক ভর। এটাকে বলা হচ্ছে আপেক্ষিক ভর। তার মানে হচ্ছে যে একটা পদার্থের যখন আমরা বা একটা পরমাণু যখন আমরা ভর নির্ণয় করব, তখন আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে এক মোল পরমাণুর আমরা ভর নির্ণয় করি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এই যে আমরা যে কার্বনের ভর যে দেখি 12, কার্বন আইসোটোপের ভর, কার্বন আইসোটোপের 12 আইসোটোপের ভর হচ্ছে 12 গ্রাম। এর মানে কি? আসলে কি এখানে একটা কার্বনের ভর কি 12 গ্রাম না? কিন্তু এই যে এখানে যে 12টা আছে, এই 12 গ্রাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রোর সংখ্যক কার্বন পরমাণুর ভর। তার মানে হচ্ছে যে এতটা কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এতটি ভর হচ্ছে 12 গ্রাম। সেই হিসেবে একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 ভাগ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো একটা বিষয় খেয়াল করে দেখো, হাইড্রোজেনের তুলনায় কার্বন কিন্তু 12 গুণ বেশি হয়। 12 গুণ বেশি হয়। কেন 12 গুণ বেশি হয়? তার কারণ হচ্ছে আমরা যদি দেখবো তাহলে হাইড্রোজেনের একটা প্রোটন ছিল আর নিউট্রন ছিল না, অর্থাৎ হাইড্রোজেনের একটাই মাত্র প্রোটন ছিল। যার কারণ হচ্ছে যে এইটা যে আমরা যে জেড লিখছি, আমরা তো জানতাম যে জেড ইকুয়াল হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল, আর পারমাণবিক সংখ্যা যেটাকে এটা জেড না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ হচ্ছে পারমাণবিক ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল, আর জেড এটা হচ্ছে কিন্তু প্রোটন সংখ্যা। তো যেহেতু এখানে একটা প্রোটন, তাই এর ভরটাকে যদি আমরা এক একক ধরি, এখন কার্বনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 12, তার মানে এখানে 6টি প্রোটন আছে এবং তার সাথে 6টি নিউট্রন আছে। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু কার্বনের ভর পেয়ে থাকি। মানে কার্বন যে ভরটা সেটা হচ্ছে তার আপেক্ষিক ভর। আচ্ছা, এখন একটা প্রোটনের ভরের থেকে একটা ইলেকট্রনের ভর আমরা জানতাম যে 1840 গুণ কম। একটা প্রোটনের থেকে একটা ইলেকট্রনের ভর 1840 গুণ কম। এই যে 1840 গুণ যে কম, এই ভরটাকে আমরা একটা ছোট্ট একটা হিসেবের সাথে দেখতে চাই, নাহলে আমাদের বিষয়টা মুখস্থ করতে হয়, সেটা আমরা মুখস্থ করতে চাই না। এটা আমরা একটু ছোট্ট করে একটু রাখতে চাচ্ছি। আচ্ছা, থাকে। একটা বিষয়টা হচ্ছে এরকম যে একটা প্রোটন ভর হিসেবে একটা প্রোটনের ভর সমান হচ্ছে 1840টা ইলেকট্রনের ভরের সমান। তার মানে 1840টা ইলেকট্রনকে যদি একত্রে করা যায় তাহলে যে ভরটুকু হবে, এই ভরটুকু হচ্ছে একটা প্রোটনের ভরের সমান। তাহলে এখন আমরা বলতে পারি তাহলে একটা ইলেকট্রনের ভর তাহলে কত হবে? নিশ্চয়ই 1 হচ্ছে 1840 ভর হিসেবে প্রোটনের। তাহলে একটা প্রোটনের ভর, আমরা যেহেতু এখানে হাইড্রোজেনের কথা কেন বলেছি, দেখো হাইড্রোজেন পরমাণুতে কিন্তু কেবল একটা প্রোটন আছে, এই জন্য হাইড্রোজেন পরমাণু বা একটা প্রোটনের কথা বলছি। তাহলে এটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর যে ভরটা ছিল 1.67 ইন্টু 10⁻²৪, এইটাকে যদি আমরা 1840 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা ভাগফলটা পাবো। এই ভাগফলটা হিসেব করে দেখলে দেখা যায় যে 9.11 ইন্টু 10⁻²28 এটা কিন্তু গ্রাম এককে আসে। যেহেতু এইটা গ্রাম এককে আসে, এটা গ্রাম এককে আসে। এই হচ্ছে একটা ইলেকট্রনের ভর। এখন একটা ইলেকট্রনের ভর কিন্তু একটা প্রোটনের ভরের চেয়ে অনেক ক্ষুদ্র হওয়ার কারণে ইলেকট্রনের ভরকে শূন্য বিবেচনা করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রনের ভর শূন্য না, কিছুটা হলেও তার ভর আছে।
আর একটা প্রোটনের ভর এবং একটা নিউট্রনের ভরকে মোটামুটি সমান বিবেচনা করা হয়। তো যাই হোক, এই হচ্ছে পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যা নির্দেশ করে। আর একটা প্রোটনের ভর হচ্ছে এই পরিমাণ ভর, এই পরিমাণ ভরকে এক অ্যাটমিক মাস ইউনিট, এটাকে বলে অ্যাটমিক মাস ইউনিট, হ্যাঁ, বা এএমইউ বলে। এটাকে এক ডালটন বলা হয়, এই পরিমাণ ভরকে এক ডালটন বলে। তাহলে কোনো পরমাণুতে যতগুলো প্রোটন এবং নিউট্রন আছে তার যোগফলটা তার পারমাণবিক ভর সংখ্যা নির্দেশ করে, এবং এই প্রত্যেকটা প্রোটনের ভর প্রত্যেকটা নিউট্রনের ভরের প্রায় কাছাকাছি, তবে নিউট্রনের ভর একটু বেশি। এই হিসাবে প্রোটন এবং নিউট্রনের ভরকে যদি আমরা প্রকৃত ভর দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা তার প্রকৃত ভর সবসময় পাবো। যেমন মনে করো যে সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 23, তো 23 মানে যাই হয় হোক এখানে 11টা প্রোটন প্লাস হচ্ছে 12টা মানে হচ্ছে যে নিউট্রন। এখন এই 23কে যদি আমরা একটা গুণ করি, কি দিয়ে গুণ করবো, এই যে 1.67 ইন্টু 10⁻⁻24 গুণ করি, তাহলে কিন্তু আমরা সোডিয়ামের কিন্তু আমরা প্রকৃত ভর পাবো। সোডিয়ামের প্রকৃত ভর বলো আর তোমার ইউরেনিয়ামের প্রকৃত ভর বলো না কেন, যা পারমাণবিক সংখ্যা 118 তারও প্রকৃত ভর অনেক ছোট, অনেক ক্ষুদ্র, যার ফলে এই প্রকৃত ভরটাকে বিবেচনা না করে এক মোলের জন্য করে বিবেচনা করা হয়, এবং তার এই প্রকৃত ভরটাকে এক একক ধরে এই হিসাবের মতো আপেক্ষিক ভর হিসাবে বিবেচনা করা হয়, এবং এই আপেক্ষিক ভরগুলোকে পর্যায় সারণীতে এক মোলের জন্য করে হিসেব করে বিষয়টা হিসেব করা হয়। যেমন এক মোল হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.008 গ্রাম, প্রকৃতপক্ষে একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম, আর এই পরিমাণটাকে এক এএমইউ হিসেবে বিবেচনা করা হয়। তো পারমাণবিক ভরের সাথে ইলেকট্রন ভরের আশা করা যায় এই সম্পর্কটা আমরা বুঝতে পারছো, তাহলে তার মুখস্থ করতে হবে না। এখন আমরা পরের চলে পর্যায় সারণী এবং কতগুলো পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম যেমনটা আমরা বলে থাকি যে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল, এটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কি জিনিস আমরা সেই সংজ্ঞার দিকে আজকে যাব না, শুধু খালি ঘটনার সংখ্যাটা একটু করে দেখাবো, খুব বেশি এখানে বলার সুযোগ নাই। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি হচ্ছে যে এটা যদি একটা মেটাল হয় তাহলে এই মেটালটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার প্লাসে পরিণত হওয়ার সময় যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, শক্তি প্রয়োজন হয়, শক্তি প্রয়োজন হয়, ঠিক আছে, প্রয়োজন হয়, এই শক্তিটাকে মূলত বলা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে মেটাল যদিও আমরা একটা লিখি কিন্তু প্রকৃতপক্ষে আমরা এক মোলের জন্য করে হিসেব করি, ওই যে একটার জন্য হিসেব করলে অনেক ক্ষুদ্র মান পাওয়া যায়, এই জন্য এক মোলের জন্য করে হিসেব করতে হয়। তাহলে এক মোল কোনো মেটাল থেকে এক মোল পরিমাণ, মূলত মেটাল আবার সলিড থাকলে হবে না, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে তাকে। তাহলে এক মোল গ্যাসীয় কোনো ধাতু থেকে বা পরমাণু থেকে বা আয়ন থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল একক ধনাত্মক চার্জে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তির এই সংজ্ঞা আমরা আপাতত আজকে জানতে চাচ্ছি না, আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আয়নীকরণ শক্তির কি সেন্স দেয়। আয়নীকরণ শক্তির সেন্স দেয় একটা বিষয় খেয়াল করে দেখো, এইটা একটা হচ্ছে পরমাণু, এই পরমাণুটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে অপসারণ করতে হয়, করার সময় একটা শক্তি দিতে হয়, প্লাস শক্তি দিতে হয়, মানে শক্তি প্রয়োজন হয়। তার মানে হচ্ছে যে এই ইলেকট্রনটা দিতে যত বেশি শক্তি প্রয়োজন হবে তত বোঝা যাবে যে এই পরমাণুটি ইলেকট্রন আসলে ছাড়তে চায় না, তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াস কর্তৃক তীব্রভাবে আকর্ষিত আছে। তার মানে একটা বিষয় হচ্ছে যে এই ইলেকট্রন যদি তীব্রভাবে নিউক্লিয়াসের সাথে আকর্ষিত অবস্থায় থাকে তাহলে তার আইপি এর মানটা বেশি হবে, আইপি এর মানটা বেশি হবে। অন্যদিকে ইলেকট্রন যদি খুব সহজে যদি মনে করো যে ত্যাগ করা যায় তাহলে তার আইপি এর মান, আয়নাইজেশন পটেনশিয়ালের মানটা কিন্তু কম হবে। অর্থাৎ একটা ইলেকট্রন কত সহজে ছাড়ছে কি ছাড়ছে না এই বিষয়টা আইপি এর মান থেকে বোঝা যায়। আইপি এর মান, আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ শক্তির মান যত বেশি হবে তত ওই ইলেকট্রনটা ছাড়তে চাবে না পরমাণু, তার মানে পরমাণুটা ইলেকট্রন ছাড়ার প্রতি তেমন একটা আগ্রহ নাই। আর আইপি এর মান যত কম হবে বুঝতে হবে সেটা তত সহজে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম পজিশনতে যখন আমরা বাম থেকে যখন আমরা ডান দিকে যাই, বাম থেকে যখন আমরা ডান দিকে যাই তত আমাদের ধাতু ধর্ম হ্রাস পায়। তো ধাতু ধর্ম হ্রাস পায়, ধাতু ধর্ম এই হ্রাস পাওয়ার কারণে কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতাও কিন্তু কমে যায়, ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে যায়, ত্যাগের প্রবণতা কমে যায়। এখন ইলেকট্রন ত্যাগের প্রবণতা যদি কমে যায় তাহলে কি হবে, এই ইলেকট্রন ত্যাগ করবে না আর আমরা ছাড়বো না, আমরা ইলেকট্রন ত্যাগ করেই ছাড়বো, তাহলে আমাকে বেশি শক্তি দিতে হবে। তাহলে ধাতু ধর্ম হ্রাস পেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে যায়, আর ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে গেলে আইপি এর মানটা কিন্তু বেড়ে যায়, আইপি এর মানটা বেড়ে যায়, তখন আইপি এর মানটা বেড়ে যায়। এইটা কিন্তু হচ্ছে মূল কথা
অথচ তোমরা কিন্তু দেখো এইভাবে পড়ছো যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই পর্বসময়ের আকার কমতে থাকে। আকার কমার কারণে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বাড়তে থাকে, ফলে ওই ইলেকট্রনকে বহিস্থ শক্তি স্তর থেকে অপসারণ করা কঠিন হতে থাকে। ইলেকট্রন অপসারণ করা যত বেশি কঠিন হয়ে থাকে আইপি এর মান তত বেশি হতে থাকে। এই জন্য একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই আইপি এর মানটা বাড়তে থাকে, মানে হচ্ছে প্লাস হতে থাকে, বাড়তে থাকে। এটা একটা বিষয়। তো যে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে এগুলোর মধ্যে আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন আসক্তি সম্বন্ধে অনেক কিছু বলার আছে, এটা সংক্ষেপে বলে শেষ করা যাবে না। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শুধু এটা বলা যায়, একটা নন মেটাল মনে করো যে এটার সাথে একটা ইলেকট্রন যখন যোগ হবে, হওয়ার ফলে একটা নন মেটাল মাইনাসে পরিণত হবে। এই সময় যে পরিমাণ শক্তি নির্গত হয়, এর আগে কিন্তু শক্তি প্রয়োজন হচ্ছিল আর এখন শক্তি নির্গত হয়। এই যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটিকে কিন্তু বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তো এইখানে কেন শক্তি নির্গত হয় এর ব্যাখ্যা কিন্তু তোমরা কোথাও পাবো না, বা এর ব্যাখ্যাটা কিন্তু বইয়ে কোথাও দেওয়া নাই, তাই কিন্তু তোমাকে কেউ বলবে না। তো ছোট্ট একটা বিষয় খেয়াল করে দেখো, মনে করা যাক এটা একটা নন মেটাল, এইটা তার শক্তি স্তর ইলেকট্রন, আর এইখানে একটা আছে ইলেকট্রন। এই ইলেকট্রনটার আমরা নাম দিলাম E1, এই ইলেকট্রনটার আমরা নাম দিলাম E2। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, যখন একটা ইলেকট্রন নিউক্লিয়াসের প্রভাবের অধীনে থাকে তখন তার যে শক্তি হয়, ওই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের প্রভাব থেকে যখন মুক্ত হয়ে যায় তখন তার শক্তি তার চেয়েও বেশি হয়। আমরা জানি যে যতই শক্তি স্তরের সংখ্যা বাড়ে ততই ওই শক্তি স্তরের ইলেকট্রনের যে শক্তি আছে সেই শক্তিও বাড়তে থাকে। তার মানে প্রথম শক্তি স্তরের শক্তি যা হয় দ্বিতীয় শক্তি স্তরের শক্তি তার চেয়ে বেশি হয়। এটা মনে করা যায় যে এটাকে দিলাম E2 আর এইটাকে দিই E3। তা এই হিসাবে বলা যায় যে E1 এর চেয়ে E2 এর শক্তি বেশি, E2 এর চেয়ে E3 এর শক্তি বেশি। তার মানে হচ্ছে যে নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন যত দূরে থাকে তার শক্তি তত বেশি থাকে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে এই ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারবো, সেটা হচ্ছে এরকম যে E3 এর শক্তি E2 এর শক্তি স্তরের চেয়ে বেশি। এখন মনে করা যায় যে E2 এর শক্তিটা সে 8 কিলো জুল আর E3 এর শক্তিটা মনে করা যায় 10 কিলো জুল। এখন এই E3 এর মুক্ত ইলেকট্রনটাকে যদি আমরা এই শক্তি স্তরে যদি যোগ করে দিতে চাই তাহলে আমাদেরকে দেখো 10 কিলো জুল থেকে আমাদেরকে 8 কিলো জুল শক্তিতে পরিণত হতে হবে। তাহলে এই 10 কিলো জুল শক্তি আগে ছিল, সেখান থেকে আবার 8 কিলো জুল শক্তিতে ফিরে আসতে হবে। তাহলে কি করতে হবে, নিশ্চয়ই তাহলে 2 কিলো জুল পরিমাণ শক্তি কিন্তু ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দিতে হচ্ছে এই জন্যই মূলত শক্তি নির্গত হয়। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তাহলে এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে একটা ইলেকট্রন যখন কোনো নিউক্লিয়াসের প্রভাবের অধীনে থাকে তখন ওই ইলেকট্রনটার যে শক্তি থাকে, ওই ইলেকট্রনটা যখন মুক্ত অবস্থায় থাকে তখন তার শক্তি কিন্তু বেশি থাকে। এই জন্য কোনো একটা মুক্ত ইলেকট্রনকে যখন কোনো পরমাণুতে যখন আমরা যুক্ত করে দিতে চাই তখন আমাদের শক্তি নির্গত হয়। কেন শক্তি নির্গত হয়? যেহেতু মুক্ত ইলেকট্রনের শক্তি বেশি থাকে তাই কম শক্তি সম্পন্ন শক্তি স্তরে যোগ হতে গেলে তার অতিরিক্ত যে শক্তি থাকে সেই শক্তিটা তাকে ছেড়ে দিতে হয়। এই জন্য ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তিটা নির্গত হয়। খুবই সুন্দর ব্যাখ্যা। কিন্তু এই ঘটনাটা মূলত দেখা যায় যে বাম থেকে ডান গেলে যে ইলেকট্রন অ্যাফিনিটির যে মান আছে এই ইলেকট্রন অ্যাফিনিটির মানটাও বাড়তে থাকে। তো তড়িৎদ্বৈততা বলো, তো তারপর তোমার ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এগুলো সবগুলোই বাড়তে থাকে। এগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে, তো সেদিকে যাবো না, একটু তাড়াতাড়ি একটু শেষ করে দিই। অনেক লম্বা হয়ে গেল মনে হয় ভিডিওটা। সেটা হচ্ছে পারমাণবিক পারমাণবিক ভর সংখ্যা, এটা তো আমরা দেখেছিলাম। আর পনেরোতে আমাদের কী আছে আর কিছু নেই। তো যাই হোক, আশা করি তোমরা আজকে ক্লাসটা এনজয় করেছো। এরকম পর তোমাদের 6টা ক্লাস করতে হবে। এই 6টা ক্লাসের যে বেসিকগুলো তোমরা দেখবা, এই বেসিকগুলো যদি মনে রাখতে পারো আনডাউটলি নিঃসন্দেহে বলা যায় যে তোমাদের এইচএসসির জার্নিটা অনেক স্মুথ হবে। ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।